এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। দর্শক, কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিজে অহংকারী করতেন। কথায় আছে অহংকার পতনের মূল, সেই কথাই কাজে লেগে গেল। এই আওয়ামী লীগ পতিত সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্র জনতাকে একের পর এক নির্মমতাহীন বেদনাদায়কভাবে গুলি করে হত্যা করেছে। তারপরেই দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা এবং আত্মগোপনে রয়েছে তার দোসররা। হঠাৎ রাজধানীতে মাথাচাড়া দিয়ে উঠেছে আওয়ামী লীগ বাহিনী। তাহলে কি এবার ক্ষমতায় আসবে, নাকি এই ইউনূস সরকার হাসিনা সহ তার দোসরদের বিচার করবে? এতে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। আরও থাকছে দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এরপর থাকছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দর্শক, গতকাল আওয়ামী লীগের দোসররা রাজধানীতে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসছে উপদেষ্টারা। এ নিয়ে থাকছে ভয়ঙ্কর প্রতিবেদন। আরও জানিয়ে দিব যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি। আরও থাকছে গোপালগঞ্জের সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের 2 নেতার উপর হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় বলছে নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হাসিনা কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মাহবুল হাসান চৌধুরী, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিরক্ষা নজরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। এনসিবি যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক গণমাধ্যমকে বলেন, বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহযোগিতা করে থাকে। অন্যদিকে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেটিও সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলকে জানায়। যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে সেগুলো এখন ইন্টারপোলে প্রক্রিয়াধীন। দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে। 30 থেকে 35 টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়। রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও 2 সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়ল, সে বিষয়ে যুগান্তরের তথ্যানুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কেনেন তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতার পায়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে চাচ্ছে ভারত পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। আর এই চক্রান্তের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করে। রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে এই সিন্ডিকেট 2 থেকে 3 মাসের মধ্যে দেশি পেঁয়াজ 100 টাকার উপরে দাম উঠাতে এখন থেকেই অতৎপরতা শুরু করেছে। এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেই ফর্মুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করতে হবে। সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা পেছন থেকে ছুরি মারছে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দামও উত্তাপ ছড়াচ্ছে বিক্রেতারা। কৌশলে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো রাস্তায় হাঁটছে তারা।
কিছু কিছু সবজির দাম ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। কোনো কোনো সবজি ১০০ টাকার ওপরেও বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে অর্থাৎ রমজানে তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছেন ৩০ থেকে ৩৫ টাকা দরে। ঈদের পর তা ৪০ টাকা এবং পরে সর্বোচ্চ ৫০ টাকায় কেনেন। বৃহস্পতিবার কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়। আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রির তথ্য মিলেছে। রাজধানীর পাইকারি আড়ত কাউরান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ৪০ থেকে ৪৫ টাকা। রোজায় বিক্রি হয়েছিল প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। বাজারে পাইকারির বিক্রেতা মোহাম্মদ মকবুল বলেন, সেই পুরনো সিন্ডিকেট ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বেকায়দায় ফেলতে মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতকে পুঁজি করে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি কথা বলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের দাবি উঠেছে। শুক্রবার রাজধানীর উত্তরা সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে। শুক্রবার আওয়ামী বিরোধী মিছিলের পর শনিবার রাজধানীর বিমানবন্দরে থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা 11:10 নাগাদ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন 4টি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলে জানা গেছে। এগুলো হলো বিমানবন্দর, উত্তর পশ্চিম, তুরাগ ও উত্তর পূর্ব থানা। যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি। পুলিশ কর্মকর্তার বয়স 54 বছরের বেশি হলে কোনো ক্রমেই তাকে ওসি হিসেবে পদায়ন দেওয়া হবে না। ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালায় এসব বিষয় উল্লেখ করা হচ্ছে। নতুন নীতিমালা করা হচ্ছে পুলিশের পরিদর্শকদের পদায়নের ক্ষেত্রেও। পুলিশ চাকরিতে অবস্থায় 3টি গুরুদণ্ড, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিত ও পদোন্নতি স্থগিত পেলে কোনো কর্মকর্তা থানার ওসি হতে পারবেন না। নীতিমালায় বলা হচ্ছে, ওসি হিসেবে সর্বোচ্চ 4টি থানা বা 8 বছর দায়িত্ব পালন করলে পরবর্তী সময়ে তাকে আর ওসি হিসেবে পদায়ন করা হবে না। ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করতে হবে। বিগত 5 বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে অন্তত 80 নম্বর থাকতে হবে। শুধু তাই নয়, ওসি হিসেবে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়ন করবে পুলিশ সদর দপ্তর। এক্ষেত্রে 6 বা ততোধিক সদস্য বিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠিত হবে। এর সভাপতি হবেন অতিরিক্ত আইজিবি এবং সদস্য সচিব হবেন পার্সোনাল ম্যানেজমেন্ট। গোপালগঞ্জের সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের 2 নেতার উপর হামলা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের 2 নেতার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে গোপালগঞ্জ শহরে SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সমন্বয়ক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান। দুর্বৃত্তদের হামলায় আহত গোপী প্রবীর সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বিকাল 4টার দিকে খাবার খাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরে আমরা 3 জন রওনা দেই। শহরের SM মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে 10-12 জন যুবক আমাদের ঘিরে ফেলে। এর সময় বলে, জসিমকে তুই না। এই কথা বলার পর তারা আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং
পেছন দিক থেকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারতে থাকে। লোকজন ভিড় করলে চাঁদাবাজ আখ্যা দিয়ে বলে, তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হবি না, বের হলেই তোদের খবর আছে। এ সময় আমি ও ছাত্র অধিকার পরিষদ সদস্য সচিব সাইদুর রহমান আহত হয়। যারা হামলা চালিয়েছে তাদের চিনি না, তবে বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছি। জুলাই গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা 90 গণ অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমে আসে সে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই 16 বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই এবারে জুলাই গণ অভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। তিনি বলেন, জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে, এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান আজকের বৈঠক বসার প্রেক্ষাপট তৈরি করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরে ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণ, হাজারো মানুষের শাহাদত বরণ ও আহত হওয়ার বিনিময়ে আজকের এই প্রেক্ষাপট। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি, যা দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণরা। সেই জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল, আমরা ফ্যাসিবাদের বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই।